স্থানীয় সরকারে এক দশকের সবচেয়ে কম ভোট, নির্বাচন ব্যবস্থায় আস্থাহীনতার প্রতিফলন, রাজনীতিকদের সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্পেও দুর্নীতির অভিযোগ, কাজ বেশি দেখিয়ে মোটা অর্থ লোপাট, সুষ্ঠু তদন্তের তাগিদ টিআইবির। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়, সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বিএনপি আন্দোলনের নামে আবারও বিশৃঙ্খলার চেষ্টা করছে, দাবি ওবায়দুল কাদেরের। দেশের স্বাধীনতা কাটা তরে ঝুলছে, অভিযোগ গয়েশ্বরের। এবং রাষ্ট্রীয় মর্যাদা চিরনিদ্রায় শায়িত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, মানিকগঞ্জের শেষ জানাজায় মানুষের ঢল। সংবাদ রাতে দেখছিলেন AKSTMT। এবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি করবি তৃষা। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ভোট পড়েছে গড়ে 36.10%, যা গেল এক দশকে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হার দিক থেকে সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থায় মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। এর থেকে বেরিয়ে আসতে হলে রাজনীতিবিদদের কি সিদ্ধান্ত নিতে হবে বলেও মত তাদের। কাজী সাহেদের প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে 25% কম ভোট পড়েছে 13 উপজেলায়, 60% উপরে ভোট পড়েছে 8 উপজেলায়। ব্যালটে ভোটের হার যেখানে 37.22%, সেখানে ইভিএমে ভোট পড়েছে 31.31%। 2019 সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে 41% বেশি ভোট পড়েছিল। 2014 সালে চতুর্থ উপজেলা ভোটে 61% এবং তৃতীয় উপজেলা ভোটে 2009 সালে 67.69% ভোট পড়ে। এই হিসেবে গত এক দশকের মধ্যে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হার এবারই সবচেয়ে কম। 2009-এর যে উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছিল, সেটি কিন্তু সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন ছিল। সেটি কিন্তু এখন ডে বাই ডে, যদি 14, 19 বা এই বর্তমানে 24-এ দেখে, সেটা কিন্তু সরকারের হিসাব অনুযায়ী কিন্তু এটা 40-এ গিয়ে দাঁড়াচ্ছে। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, তারপরে সেকেন্ড রাউন্ড ইত্তকার ব্যবস্থা করা যায়, ন্যূনতম একটা থ্রেশহোল্ড স্ট্যাবলিশ করা যায় যে ধরুন 50% ভোট ন্যূনতম পেতে হবে, তা না হলে সেকেন্ড রাউন্ড হবে। এরকমের নতুনতর পদ্ধতি আবিষ্কার না করলে বা প্রবর্তন না করলে আমাদের এখানটায় এই আগ্রহের ভাটা পড়বে, এটাই স্বাভাবিক। 139 উপজেলার মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে 15 উপজেলায়, তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি 63 উপজেলায়। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হয় আগ্রহ হারিয়েছেন ভোটাররা। একটা বিরোধী দল তারা নির্বাচনে অফিসিয়ালি বয়কট করছে, সেটার জন্য মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা বলেন, তাদের একটা সমর্থক গোষ্ঠী তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না। এত বিশাল বড় একটা ভোট যোগ্য হচ্ছে এই জন্য যে ব্যাপক ক্যাম্পেইন, ভোটারদের টানার জন্য, উপস্থিতির জন্য কোনো বিশেষ পদক্ষেপ এটা লক্ষণীয় নাই। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন বিমুখতা তৈরি হয়েছে। ব্যাখ্যা করলেন তার কারণও। যারা নির্বাচন কমিশন সহ যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত, আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, স্থানীয় প্রভাবশালী মহল, তারা সকলেই নির্বাচন প্রক্রিয়াটাকে এমনভাবে জিম্মি করে রাখেন এবং এমন একটা অবস্থা তৈরি করেছেন, ভোটার মনে করেন আমার তো ভোটের কোনো মূল্য নাই। এর থেকে বেরিয়ে আসতে চাইলে রাজনীতিবিদদের এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন টিআইবি প্রধান। আমরা মনে করি যে আসলে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে আয়নার সামনে দাঁড়াতে হবে, তাদের নিজেদেরকে ভাবতে হবে কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে উপস্থিতি কম হওয়া, ভোটের প্রতি মানুষের নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ, এ ধারা থেকে বের হতে ভোটের পরিবেশ ফিরিয়ে আনার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। লুটপাট থেকে রক্ষা পায়নি জাতির পিতার নামে নির্মিত মুজিব কিল্লা প্রকল্প। 29টি কিল্লার কাজ বেশি দেখিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। 2400 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি মাত্র 28%। অতিরিক্ত রড মাটি ভরাট দেখিয়ে নেওয়া হয়েছে টাকা, সময়ক্ষেপণ করে বাড়িয়ে নেওয়া হয়েছে প্রকল্প বরাদ্দ। অডিটে উঠে এসেছে এমন অনিয়মের নানা চিত্র। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজল আদিত্যের বিশেষ প্রতিবেদন। ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষায় স্বাধীনতার পর মাটির উঁচু কিল্লা নির্মাণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পরবর্তীতে ঘূর্ণিঝড় প্রবণ ৪২টি জেলায় 450 কিল্লা আধুনিকায়ন করে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী প্রকল্পে ব্যয় ধরা হয় 957 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি 72 ভাগ কাজ, ব্যয় বেড়েছে 2400 কোটি টাকা। সম্প্রতি প্রকল্পের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে অডিট বিভাগ, যেখানে উঠে আসে হরিলুটের নানা অনিয়মের চিত্র। অডিট রিপোর্টে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ ছাদ নির্মাণ, রডের পরিমাণ বেশি দেখানো, সোলার প্যানেলের কাজ না করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগ মিলেছে। অভিযোগের বিষয়ে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়ে বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। দেশ টিভির ক্যামেরা দেখে এড়িয়ে যান প্রকল্পের দুর্নীতির মূল অভিযুক্ত সহকারী প্রকৌশলী মুবিনুর রহমান। তবে গোপন ক্যামেরায় দুর্নীতির অভিযোগ গায়ে না মেখে উল্টো অডিট অফিসারকে দোষারোপ করলেন মুবিন। অডিট যেটা করেছে 200% হলো ভুয়া, মিথ্যা এবং বানোয়াট। হ্যাঁ, বরিশাল বিভাগে যে কাজ হয়েছে কি হয় নাই, কি করতে না করছে, আমাদের কাজ অবশ্যই শতভাগ ওকে আছে, কিন্তু না হইলে কি আমার কোনো দায় আছে? কারণ আমার তো দায়িত্বপূর্ণ না। অডিট বিভাগের রিপোর্ট আমলে নিতে নারাজ খোদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। অডিট আপত্তি মানেই কাউকে দোষী করা যাবে না। তিনি জবাবের প্রেক্ষিতে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে এটা হয়ে গেল, যদি নিষ্পত্তি না হয় তাহলে দায় দায়িত্ব নিরূপণের বিষয় আছে। যদি কেউ দায় দায়িত্ব কারো উপরে নির্ধারণ করা হয়, সরকারের সুনির্দিষ্ট বিধির আলোকে সেটা ব্যবস্থা নেওয়া হয়। মুজিব কিল্লা আধুনিকায়ন প্রকল্পে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ টিআইবির। দুর্নীতিতে জড়িত আমলা ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি টিআইবির নির্বাহী পরিচালকের। যেহেতু মুজিব কিল্লা এর মধ্যে একটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় একটা আবেগও আছে, এরকম একটা ইতিবাচক প্রকল্পকে কেন্দ্র করে এই যে বিশাল দীর্ঘসূত্রিতা, বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হয়, কিন্তু এ ধরনের বিশাল দীর্ঘসূত্রিতা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা খতিয়ে দেখতে হবে। এখন আমি মনে করি যে নিরপেক্ষ সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে নিরপেক্ষ নিরীক্ষা করা দরকার এই বিষয়টিকে বিবেচনা করার জন্য যে আসলে কি ঘটছে সেখানে। 2025 সালের মধ্যে মুজিব কেল্লা নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা, তবে নির্ধারিত সময়ে আদৌ কাজ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সোমবার ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে জীবনযাত্রার উন্নয়ন করা সম্ভব। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সবাইকে জাতীয় পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন জয় যাদব। একদিনের ব্যক্তিগত সফরে নিজ নির্বাচনী এলাকা জাতির পিতার জন্মধন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দারিয়ার কুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এই সমিতির উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর সমবায় ধারণার আলোকেই ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করাই সরকারের লক্ষ্য। একটি বাড়ি একটি খামার প্রকল্পটা ওই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সমবায় করতেছিলেন তারই আলোকে এটা আমরা গড়ে তুলি এই কারণে যে প্রতিটি পরিবারে এই পরিবারের জন্য এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা। নিজ নির্বাচনী এলাকার সকল কৃষি জমি সমবায়ের মাধ্যমে চাষাবাদ করা হবে বলে জানান সরকার প্রধান। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, আর কিছু আমরা রেখে দেব, আর জমির মালিকরা যারা তারাও ভাগ পাবেন, যারা কাজ করবে শ্রম দেবে সেই কিষাণী তারাও একটা ভাগ পাবে, কারণ তাদেরকে দিতে হবে, আর আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে। দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়া চলছে, এর ফলে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তথ্য সেবা পৌঁছে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের
সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা, তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। মত বিনিময় শেষে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, সাইকেল সহ শিক্ষা উপকরণ আর মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। জয় যাদব, দেশ টিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আন্দোলনের নামে বিএনপি আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি একথা বলেন। আগামীকাল মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বলে আওয়ামী লীগ বলেছেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও রাজপথে বড় দুই দল। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। একই দিন বিকেলে 23 বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা ডাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা মহানগর জেলা আওয়ামী লীগ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এই সভায় অংশ নেন। যৌথ সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন ঠেকাতে ব্যর্থতা। সবার শুরুতে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জানান দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য মাঠে থাকবে আওয়ামী লীগ, করবে শান্তি সমাবেশ। বিএনপি কাছে গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। আন্দোলনের নামে বিএনপি আগুন সন্ত্রাসের অপচেষ্টা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, কোনো সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না, প্রস্তুত রয়েছে আওয়ামী লীগও। রাজ্য করবে, একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা হবে। আমরা বসে নেই, আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব শেখ হাসিনার নেতৃত্বে। অন্যান্য দল নির্বাচনে না আসার পরে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে দাবি করেন ওবায়দুল কাদের। নির্বাচনেও আমরা সেটাই দেখলাম। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন ফেলানের মতো কাটা তারে ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবিতে বিকালে নয়াপল্টনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা সংহতি জানিয়ে রাখা বক্তব্যে দাবি করেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। আজকে বাংলাদেশের যে গভীর সংকটের ভিতরে, বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ উপনীত হয়েছে, এই সব কিছুর মূলে রয়েছে আওয়ামী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। এই রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই খুনি ফ্যাসিস্টদের পতন আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। বন্ধুরা, উপজেলা নির্বাচন বর্জন করায় জনগণকে আবারও ধন্যবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের জনগণ নয়, ভারতের ব্যবসায়ী আর নিজেদের লোকদের সচ্ছলতা ফিরিয়ে আনতে চায় সরকার। গণতন্ত্রটাকে রক্ষা করি, ভোটের অধিকার রক্ষা করি, সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাই তারেক রহমানকেও তারা আজকে মেরে ফেলতে চায়। আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা ভারতের নেই। সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে
71-এর মতোই আমাদেরকে গড়ে তুলতে হবে। প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। বিএনপির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের করা বক্তব্যের সমালোচনাও করেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি তো রিপোর্ট করবেই চলে, রিপোর্ট করবেটা কারা হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, নয়তোবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনাদের রিপোর্ট করবেটা কোথায়? সরকারের রিপোর্ট করবেটা কারা হাতে? মোদির হাতে, না অজিত দুবালের হাতে, না রয়্যাল চিফের হাতে? চলমান আন্দোলনে শিগগিরই বিজয় আসবে দাবি করে দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। যথাযোগ্যভাবে শাস্তি দেওয়ার জন্য যথাসময়ে ব্যবস্থা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। আবার অস্থির নিত্যপণ্যের বাজার, লাফিয়ে বাড়ছে মাছ, মাংস ও সবজির দাম। টানা দাবদাহের প্রভাব বলছেন বিক্রেতারা। রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জের নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। এর আগে বাদ জুমার তৃতীয় ও শেষ জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সকালে চট্টগ্রাম থেকে তার মরদেহ আনা হয় তেজগড় বিমান ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে। সেখানে তাকে 3 বাহিনীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। সন্তানের জন্য সবার কাছে দোয়া চান জাওয়াদের বাবা। নিয়াজ মোর্শেদ ও আব্দুল আলিমকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ঘাঁটিতে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত 2 পাইলটের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়। শুক্রবার সকালে তার মরদেহ আনা হয় ঢাকা সেনানিবাসের বিমান ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে। এ সময় তার পাইলট হয়ে ওঠা নিয়ে স্মৃতিচারণ করেন তার বাবা। ছেলের জন্য দোয়া চান সকলের কাছে। সিকিউরিটিহীন চাকরি, ফ্লাই করবে, দেশের জন্য ফ্লাই করবে, তবু আমি দিয়েছি। ওর আম্মা যথেষ্ট না করেছে আমাকে, কিন্তু আমি ওর যেটা আগ্রহ আমি সেটাকে সম্মান করে ওকে আমি দিয়েছিলাম। ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন। এরপর দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নেন বিমান বাহিনী সহ 3 বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা। জানাজা শেষে শ্রদ্ধা জানানো হয় 3 বাহিনীর পক্ষ থেকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা। দুপুরে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন শত শত মানুষ, স্বজন ও প্রতিবেশীরা। মানিকগঞ্জবাসী আমরা খুবই দুঃখিত, মর্মাহত, বেদনাভূত যে আমরা মনে করি যে এই ধরনের ছেলের যে হঠাৎ অ্যাক্সিডেন্টে প্লেন দুর্ঘটনার মধ্যে যে ইন্তেকাল হলো, এটার একটা সঠিক তদন্ত হওয়া উচিত। বাদ জুমা সেখানেই অনুষ্ঠিত হয় তৃতীয় ও শেষ নামাজে জানাজা। এতে অংশ নেন শত শত মানুষ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। জানাজা শেষে নিহত আসিম জাওয়াদকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় আবারও শ্রদ্ধা জানানো হয় 3 বাহিনীর পক্ষ থেকে। ছোড়া হয় 30 রাউন্ড ফাঁকা গুলি। বেলা 3টার দিকে নিজ এলাকা মানিকগঞ্জের সেওতা কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ থেকে যোদ্ধা পাঠানো ও আইন করে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। দুপুরে ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বায়তুল মুকাররম মসজিদের সামনে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় ফরিদপুরে 2 সহোদর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দলটির নেতারা। আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয়, বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না। আইন করে নিষেধ করতে হবে, ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না।
রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিম ও সবজির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 টাকা থেকে 200 টাকা বেড়েছে মশলা পণ্য। বিক্রেতারা বলছেন, দাবদাহের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে মুরগির খামারের। অনেক ফার্মে মারা পড়েছে মুরগি, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের সবজিও। তাই পাইকারি দাম বেশি হওয়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজারে এসে আয় ব্যয়ের সমীকরণটা মেলাতে পারছেন না নগরীর অনেকেই। সপ্তাহের ব্যবধানে অস্থির মাংসের বাজার, ডিমের দামটাও ঊর্ধ্বমুখী। গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। দেশি 750 আর সোনালী বিক্রি হচ্ছে 420 টাকায়। ডিমের হালি ছাড়িয়েছে অর্ধশতক। গরুর মাংস 770 আর খাসি কেজিতে 1200 টাকা। রুই আর মৃগেল 330 থেকে 350 ঘরে। পাবদা 600, ইলিশ উঠলেও দাম চড়া। প্রতি আলিতে আপনার প্রায় 8 টাকা 9 টাকা করে বাড়তি, আর ডজনে তো বাড়ছে আপনার ডজনে বাড়ছে 20 টাকা। কিন্তু এখন বাজারে খুব এলোমেলো অবস্থা, মুরগিও একই অবস্থা। গরুর দাম যেহেতু বেড়েছে, মুরগির উপরে চাপ বাড়ছে, তাই ওনারা মুরগির দামও বাড়ায় দিচ্ছে। মাছ আছে প্রচুর, কিন্তু দাম অনেক বেশি। যেমন পাবদা মাছ কিনলাম আগে 400 টাকার যে পাবদা মাছ, সেটা এখন 600 টাকা দিয়ে কিনলাম। কম বেশি সব সবজির দামই ঊর্ধ্বমুখী। বেগুন ছুঁয়েছে শতক, কচুরমুখী 150 ছুঁই, পটল করলা আছে 50-এর ঘরে, চিচিঙ্গা 40, লাউ মিলছে 70 থেকে 80 টাকায়। তাও টুকটাক কিছু কিনতে পারি, কিন্তু যারা একদমই মনে করেন রিক্সা চালাচ্ছে বা হচ্ছে আরো যাতে খারাপ অবস্থা, ইভেন আনএমপ্লয়মেন্ট যারা হচ্ছে এখনো চাকরি পায় নাই, তাদের জন্য আসলে খুবই টাফ। দ্রব্যমূল্যের দাম কোনোদিনই কমছে না, বরং প্রতিদিনই কোনো একটা হতে আজকে বাড়ছে, আর একটা ওরকমই আছে, আর পরের দিন আর একটা বাড়ছে। বিক্রেতাদের অজুহাত, গরমে উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই এই মূল্য বৃদ্ধি। অনেকদিন যে খরা গেছে, খরার কারণে আপনার সবজির আমদানি কম ছিল, কমের কারণে আপনার সবজির দামটা একটু বৃদ্ধি পাইছে। সয়াবিন লিটারে 167 টাকা, 5 লিটারের বোতলজাত সয়াবিন মিলছে 780 থেকে 800 টাকায়, খোলা চিনি 135 টাকা। আরেক দফা বেড়েছে মশলার দাম, জিরা আর এলাচি কেজিতে বেড়েছে 100, আর লবঙ্গ কেজিতে বেড়েছে 200 টাকা। চিনি ছিল 120 টাকা করে, এখন 135 টাকা খোলাটা। সয়াবিন তেলের দাম তো কম স্যার, তারপরও দেখেন কমার পরেও এখন 780 টাকা। এগুলো কিনতে গেলে আমাদের মতো লোকের কাছে এটা খুব কষ্টনীয় ব্যাপার না। মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের মশলাটা খুব প্রয়োজন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই মশলা দিয়ে আর মাংস ভালোভাবে খেতে পারবে না। কিছু অসাধু ব্যবসায়ী বা যারা সিন্ডিকেটের মাধ্যমে আছে, তাদের কিছু ঘাবড়িতে এবং তাদের কিছু মন গড়ার মতো কিছু কারণে মশলার দাম বৃদ্ধি পাচ্ছে। পবিত্র ঈদুল আজহার 1 মাস বাকি থাকতে নিত্যপণ্যের এমন মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশেই বেসামাল নিত্যপণ্যের বাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা। ঊর্ধ্বমুখী মাছ, মাংস ও মশলার জাতীয় পণ্যের দামও। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বিক্রেতারা বলছেন, টানা তাপপ্রবাহ এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের মাঠ, যার প্রভাব কমেছে পণ্যের সরবরাহ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সরবরাহে ঘাটতি নেই তেমন কোনো যৌক্তিক কারণ। তবুও চট্টগ্রামের বাজারে প্রায় সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না। গত সপ্তাহে নিলাম একরকম, এখন দেখতেছি অনেক বেড়ে গেছে। চিংড়ি মাছ ধরেন 800 900 বলতেছে, যেগুলো আমরা 600। করলা 80 টাকা, বেগুন 80 টাকা, পটল 80 টাকা, আলু 50 থেকে 60 টাকা। এক সপ্তাহের ব্যবধানে বরগুনার বাজারে সব ধরনের মাছ কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। ফলে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। প্রচুর দাম, এটা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না, এবং যারা আমরা মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর এবং ছোট চাকরি করি, তাদের টিকে থাকাই বড় কঠিন। ভোলার বাজারে অন্যান্য সবজির সাথে সবচেয়ে বেশি বেড়েছে আদা ও কাঁচামরিচের দাম। সপ্তাহান্তে কাঁচামরিচ 50 আর আদার দাম বেড়েছে কেজিতে 40 টাকা। এত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে যে এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। দাম নিয়ন্ত্রণে মনিটরিং বাড়ানোর কথা বলছেন ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ মুনাফাখোর এবং যারা বাজারকে অস্থিতিশীল করতে চায় এরকম কোনো ব্যবসায়ীর যদি কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা, মশলার বাজারে মনিটরিং জোরদার করা হবে। সিরাজগঞ্জের কাঁচা বাজারে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, বেগুন সহ সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। টানা দাবদাহে সবজির ক্ষেত নষ্ট হয়, সরবরাহ কমেছে বলছেন বিক্রেতারা। কাঁচা মরিচের দাম বেশির কারণ হলো আপনার
প্রচন্ড রোদের কারণে গাছগুলো মরে যাচ্ছে। আমাদের সরবরাহ কম থাকার কারণে আসলে দামটা একটু বেশি। প্রয়োজনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন জেলা মার্কেটিং কর্মকর্তা। আমরা প্রতিদিন সপ্তাহে 7 দিনের মধ্যে প্রতিদিনের রিপোর্ট কালেকশন করি, ডিসি স্যারকে দেই এবং আমি মাসে অন্তত 20 দিন মোবাইল কোর্ট করি। হঠাৎ হঠাৎ দাম বৃদ্ধির এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ ক্রেতা। আর কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে যারা মানুষের পকেট কাটেন তারা সবসময়ই রয়ে যান ধরাছোঁয়ার বাইরে, এমনটাই বলছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের টানা চতুর্থ জয়, আবারও ব্যর্থতার বৃত্তে ব্যাটাররা ম্যাচ সেরা মুস্তাফিজ। চট্টগ্রামের বহিনঙ্গর থেকে নিখোঁজ মালয়েশিয়ান নাগরিক মোহাম্মদ ইসা বিন মোহাম্মদ বীর মোহনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকাল 4:30টার দিকে চট্টগ্রাম বহিনঙ্গর থেকে 2 নটিক্যাল মাইল উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে একটি মরদেহ উদ্ধার করে পতেঙ্গায় আসে কোস্টগার্ড সদস্যরা। উদ্ধার মরদেহটি নিখোঁজ মালয়েশিয়ান ক্রু ইসার বলে নিশ্চিত করে এমটিটি সাপাঙ্গার কর্তৃপক্ষ। পরবর্তীতে মরদেহটি পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। আমরা গত 2 দিন যাবৎ উদ্ধার কার্যক্রম পরিচালনা করি এবং অবশেষে আজ বিকেল 4:25 নাগাদ চট্টগ্রাম বহির্নোঙর হতে 2 মাইল উত্তর পূর্ব দিকে একটি লাশের সন্ধান পাই। এমটিটি সাপাঙ্গার কর্তৃপক্ষ এবং শিপিং এজেন্টকে বিষয়টি জানানোর পর তারা এসে লাশটি এমটিটি সাপাঙ্গারের নিখোঁজ মালয়েশিয়ান ক্রু মোহাম্মদ ইসা বিন মোহাম্মদ ধীরামোহন তার বলে শনাক্ত করে। হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে 3 জন নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ময়েজউদ্দিন শরীফ রুয়েল। সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় নিহতদের স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ন্যায় বিচারের আশ্বাস দেন তারা। শুক্রবার দুপুরে জানাজা শেষে নিহতদের মরদেহ দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে বানিয়াচংয়ের আগুয়া বাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে ম্যানেজার বদি মিয়ার সঙ্গে অটো চালক কাদিরের কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে কাদির এবং সিরাজ নামে 2 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় লিলু মিয়া নামে আরও একজন। সিলেট থেকে এখানে আসছি, এটার কারণ হলো কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা। আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি যে যত কুইকেস্ট টাইমে সম্ভব আমরা আসামিদের ধরবো এবং আসামিদেরকে আইনের সুপর্দ করবো। এর লক্ষ্যে আমাদের ইতিমধ্যে আমি কিন্তু কমিটি করে দিয়েছি। গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছে আরও একজন। শুক্রবার রাত 10টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 22 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেলে 3 জন কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তা যাচ্ছিলেন। 22 মাইল এলাকায় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর হোসেন ও হাসান নামে 2 ঝুট ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।